সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অফুরান শুভেচ্ছা। আজকের বাংলা পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে যথারীতি আছি আমি কানিস ফাতেমা। শুরুতেই তোমাদেরকে মজার একটি প্রশ্ন করব, কোন পরাজয় আমরা মাথা পেতে নেই? নিশ্চয়ই অবাক হচ্ছ, পরাজয় কী করে আমরা মাথা পেতে নেব। এখানে একটু ধাঁধাও রয়েছে, সেই বিষয়টি মাথায় রেখে তোমাদের উত্তর খুঁজতে হবে। আরও একটু সহজ করে দিচ্ছি, এটি দেখে নিশ্চয়ই তোমাদের উত্তরটি মনে পড়ছে। আসলে পরাজয়ের সমর্থক কী? হার। এবং এই হার আমরা কী করি? মাথা পেতে নেই। শিক্ষার্থী বন্ধুরা, আসলে আজকে আমরা পড়ব এই হার বিষয়ক একটি রচনা। তো সেই হারেরও আরেকটি কী রয়েছে, আমরা যেরকম পরাজয় থেকে হার শব্দটি পেয়েছি, ঠিক সেই রকম হারের আরও একটি শব্দ রয়েছে, সেটি হচ্ছে নেকলেস। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি পড়তে যাচ্ছি চমৎকার একটি গল্প। গল্পের নাম হচ্ছে নেকলেস। চমৎকার এই গল্পটি লিখেছেন গিদা মোপাসা। 1850 খ্রিস্টাব্দের 5 আগস্ট ফ্রান্সের নরমান্ডি শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হেনরি রেনরি আলবার্ট গিদা মপেসেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, এই নামের বানানটি তোমরা লক্ষ্য করবে, জ্ঞানমূলক প্রশ্নে কিন্তু একটু এদিক ওদিক করে এই নামের বানানটি পরীক্ষায় থাকে, তো সেই বিষয়ে তোমরা সচেতন থাকবে। মোপাসা যখন স্কুলে পড়াশোনা করেন সেই সময়ই গুস্তাভ ফ্লবেয়ার মোপাসার সাহিত্য জীবনে অভিভাবকের ভূমিকা অবতীর্ণ হন এবং তার বাসায় আরও বিশ্বখ্যাত লেখকদের সাথে মোপাসার পরিচয় হয়, যা তাকে সাহিত্যিক হয়ে ওঠার পেছনে বিরাট ভূমিকা রাখে। তো শিক্ষার্থী বন্ধুরা, কাব্য চর্চা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও মূলত তিনি গল্পকার হিসেবেই বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। মূলত কবিতা দিয়ে তার যাত্রা শুরু হলেও গল্পকার হিসেবেই তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। এই যে আমরা বলছি হঠাৎ করে গল্প শুরু হবে এবং হঠাৎ করে শেষ হয়ে যাবে, এই যে চমৎকার বৈশিষ্ট্য, এটি মোপাসার লেখার মধ্যে অসাধারণভাবে ধরা দেয়। যদি তোমরা পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে। ধর্মীয়, সামাজিক, রাজনীতি, আদর্শগত কোনো বিশ্বাসে বিন্দুমাত্র তিনি প্রভাবিত হননি। অর্থাৎ এই যে পারিপার্শ্বিক চাপ, ধর্মীয়, সামাজিক, এগুলোতে কোনোভাবেই তিনি প্রভাবিত না হয়ে তার লেখনী ধারণ করেছেন। তার লেখার বস্তুনিষ্ঠতা এবং এই যে নিরপেক্ষতা, এটি বিশ্ব সাহিত্যের ইতিহাসে বিরল। 1893 খ্রিস্টাব্দের 6 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। এই লেখকের লেখায় তার যে অসাধারণ ধৈর্য, সংযম এবং গভীর যে জীবনবোধ, সেই বিষয়টি এই মোপাসার লেখাকে বিশেষত্ব দিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসলে এটি একটি বিদেশি গল্প, সেটির অনুবাদ পড়ছি। এবারে আমরা অনুবাদক সম্পর্কে একটু জেনে নিব। এটি অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে 1909 খ্রিস্টাব্দের 20 জুন তিনি জন্মগ্রহণ করেন। তিনি 1971 খ্রিস্টাব্দের 9 মে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য ভারতে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। অর্থাৎ তার ভেতরের যে দেশপ্রেম, সেটি তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছো। তিনি ছিলেন একাধারে লেখক ও রাজনীতিবিদ। পিতা চন্দ্রকুমার দস্তিদার, মাতা কুমুদিনী দস্তিদার। পেশাগত জীবনে তিনি ছিলেন আইনজীবী। সমাজভাবক লেখক হিসাবেও তিনি খ্যাত ছিলেন। তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেয় কারাবরণ করেন। যে মাস্টারদা সূর্য সেন, ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই সময় তিনি মাস্টারদা সূর্য সেনের সাথে কাজ করেছেন এবং এই যে চট্টগ্রামে যে যুব বিদ্রোহ হয়েছিল সেটিতে অংশ নেওয়ার জন্য তিনি কারাবরণও করেছেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কবিয়াল রমেশশীল, স্বাধীনতা সংগ্রামী চট্টগ্রাম, বীরকন্যা, প্রীতিলতা এবং অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে শেখবের গল্প ও মোপাসার গল্প। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটু গল্পটি সম্পর্কে জেনে নেই। বিশ্ববিখ্যাত গল্পকার গিদা মোপাসার শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নেকলেস গল্পটি। ফরাসি ভাষায় গল্পটির নাম কি? লাপেডুর। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 1884 সালে 17 ফেব্রুয়ারি পত্রিকা লা গেলুইসে গল্পটি প্রথম প্রকাশিত হয় এবং সে বছরই ইংরেজিতে এটি অনুদিত হয়। একই সালে প্রকাশিত নেকলেস শীর্ষক গল্পগ্রন্থের মধ্যেও এটি স্থান পায়। অর্থাৎ এটি পত্রিকায় প্রকাশের পর সেই বছরে কি হয়, নেকলেস নামক গল্পগ্রন্থই, তো সেই গল্পগ্রন্থেই এই গল্পটি স্থান পায়। অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। অর্থাৎ শেষ যে উপসংহারটি মানুষের প্রত্যাশিত ছিল না, কাম্য নয়, সেরকম একটি ঘটনা ঘটে এবং এই আকর্ষণীয় সমাপ্তির জন্য এটি বিপুল জনপ্রিয়তা পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে।
তো আমরা মূল গল্পে যাওয়ার পূর্বে এই গল্পের যে ভাব সেটি একটু জেনে নেব। নেকলেস গল্পটিতে বিলাসী মনোভাব পোষণ করা এক তরুণীর কঠিন বাস্তবতার চিত্র ফুটে উঠেছে। অর্থাৎ উচ্চ বিলাসী মনোভাব এই গল্পে যাকে কেন্দ্র করে গল্পটি রচিত হয়েছে, তো সেই নারীর কথা বলা হয়েছে। সাধ্যের বাইরে উচ্চ বিলাস করায় তার জীবনে করুণ পরিণতি নেমে এসেছিল। অর্থাৎ সাধ্যের বাইরে তার যে বিলাসী মনোভাব সেটি ছিল, এবং মেয়েটি সবসময় কী করতো, জাঁকজমকপূর্ণ জীবন প্রত্যাশা করতো। তার সামর্থ্য নেই, তবুও সে সেই সব জীবনেরই স্বপ্ন দেখত, এবং ধনীদের সাথে নিজেকে সমকক্ষ দেখাতে গিয়ে সে বান্ধবীর নেকলেসটি হারিয়ে ফেলে, এবং সেটি বান্ধবীকে ফেরত দিতে গিয়ে তার জীবনের যে করুণ পরিণতি নেমে আসে, তার জীবন কিভাবে বিপর্যস্ত হয়, সেখান থেকে কিভাবে সে ঘুরে দাঁড়ায়, এটি হচ্ছে আমাদের গল্পের মূল বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি কিন্তু গল্প নয়, শুরুতেই বলছে, এখান থেকে কিন্তু আমরা দারুণ একটি শিক্ষা নিতে পারবো। আসলে জীবনে কিভাবে চলতে হয়, সময়ের সাথে তাল মিলিয়ে, সেই সাথে জীবনের সাথেও তাল মিলিয়ে, অর্থাৎ যে অবস্থায় আমার জীবনটি চলছে সমাজে, তার সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা আজকের যে পাঠ সেটিকে 3 ভাগে ভাগ করেছি। আজকে আমরা যতটুকু পড়ব তার মূল অংশ এখানে রয়েছে। অর্থাৎ তরুণীর নাম হচ্ছে মাতিলদা, সুন্দরী তরুণী। দরিদ্র ঘরে তার জন্ম হয়েছে, এবং দরিদ্র ঘরে জন্ম হলেও সে বিলাসী মনোভাব পোষণ করে। কিন্তু সমাজের যে চিত্র, দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলে সাধারণত তার দরিদ্র পরিবারেই বিয়ে হয়। ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম উদাহরণ হতে পারে না, স্বভাবতই এটিই হয়। তার সামাজিক অবস্থা বিবেচনা করেই তার বিয়ের বিষয়টি নির্ধারিত হয়, এবং দরিদ্র এক কেরানির সাথে তার বিয়ে হয়। তো সেই বিয়েতে সে সুখী ছিল না, সারাক্ষণ তার মন খারাপ থাকতো। তার স্বামী তাকে বিভিন্নভাবে খুশি করার চেষ্টা করলেও সে আসলে খুশি হতে পারতো না, তার এই বিলাসী মনোভাবের কারণে। এই নিয়ে তার স্বামীর মনেও অনেক দুঃখ ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গল্পের এই অংশটুকু পড়ব। তো এবারে চলো পাঠ বিশ্লেষণে যাওয়া যাক। সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। এই যে যাকে কেন্দ্র করে গল্প, হঠাৎ করে গল্পটা শুরু হয়েছে। এই তরুণী অনেক সুন্দর ছিল। নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে। নিয়তির ভুলে, অর্থাৎ এত সুন্দরী সে, তার দুর্ভাগ্য যে একেবারে দরিদ্র পরিবারে তার জন্ম হয়েছে। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা, পরিচিত হবার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করার, এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় ছিল না। সেই সময়টি যে সমাজ ব্যবস্থার আমরা দেখছি, সেই সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে তার এরকম ধনী পরিবারে বিয়ে হওয়ার কোনো সুযোগ ছিল না। তাই শিক্ষা পরিষদ আপিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল। যেহেতু সুযোগ নেই, এই বাস্তবতাটা সে মেনে নিয়েছিল। একজন কেরানি, শিক্ষা পরিষদ অফিসের সামান্য একজন কেরানির সাথে তার বিয়েটা সে স্বীকার করে নেয়। নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবে থাকতো। একটি প্রশ্ন আসতে পারে, সে কেন সাধারণভাবে থাকতো? আসলে নিজেকে সুন্দর করে সাজানোর জন্য, উপস্থাপন করার জন্য কি তার সেরকম কোনো সামগ্রী ছিল না। তার শ্রেণীর অন্যতম হিসাবে সে ছিল অসুখী। লালকালি দেওয়াগুলো কিন্তু প্রশ্ন হবে। অর্থাৎ তার মতো আরও যেসব দরিদ্র নারী ছিল, তাদের মধ্যে সেই সবচেয়ে অসুখী ছিল। কেন অসুখী ছিল? কারণ সেই সব দরিদ্র নারীরা তাদের অবস্থা সম্পর্কে সচেতন, এবং সেভাবেই তারা মানিয়ে নিতে অভ্যস্ত। কিন্তু এই যে গল্পের নায়িকা মাতিলদা, সে কিন্তু এর সাথে অভ্যস্ত নয়। সে উচ্চ স্বপ্ন দেখে, উচ্চাকাঙ্ক্ষী সে, যে কারণে তার কি হয়, কষ্ট হয় এগুলো মেনে নিতে। তাদের কোনো জাতি বর্ণ নেই, কারণ জন্মের পরে পরিবার থেকেই তারা শ্রী, সৌন্দর্য ও মাধুর্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে। এসব পরিবারের মেয়েদের কথা বলা হয়েছে। জন্ম থেকেই তারা পরিবার থেকেই অনেক কিছু শেখে, সৌন্দর্য মাধুর্য সম্পর্কে সচেতন হয়, যে কারণে এরকম দরিদ্র পরিবারের কেউ কেউ কি হয়, এইসব কারণে অভিজাত পরিবারের বিশিষ্ট মহিলাদের সমকক্ষ হয়ে উঠতে পারে। মাতিলদার মধ্যে আমরা সেই বৈশিষ্ট্যটি দেখতে পাচ্ছি। সর্বদা তার মনে দুঃখ, সবসময় তার মনে দুঃখ। কারণ কি? কারণ সে সবসময় এগুলো নিয়ে মন খারাপ করে থাকে, সেই জন্য সবসময় তার মনে দুঃখ হয়। প্রশ্ন কিন্তু এভাবে হবে যে এটি কার মনে দুঃখ, কেন দুঃখ, এভাবে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। তার ধারণা যত সুরুচিপূর্ণ বিলাসিতার বস্তু আছে সেগুলোর জন্যই তার জন্ম হয়েছে। অর্থাৎ পৃথিবীতে যত বিলাসী বস্তু রয়েছে, জিনিস রয়েছে, সেগুলোর জন্যই যেন তার জন্ম হয়েছে। সে কি ভাবতো, তার সুন্দর বাসভবন থাকবে, মোটাসোটা ভৃত্য থাকবে,
তার প্রাচ্য চিত্রশোভিত উচ্চ ব্রোঞ্জের আলোকমণ্ডিত পার্শ্বকক্ষ থাকবে, সেখানে সে গল্প করতে পারবে। সে কামনা করে একটি বৈঠকখানা, পুরানো রেশমি পর্দা সেখানে ঝুলবে, তাতে থাকবে বিভিন্ন চমৎকার আসবাব, যার উপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী। অর্থাৎ তোমরা চিন্তা করছো, দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও সে স্বপ্ন দেখছে কত বড় বড়। আমরা সেই প্রবাদের মতো আমাদের বলতে ইচ্ছে করছে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন সে দেখছে। তার সেই রকম ড্রয়িং রুম থাকবে, যেটা অনেক সাজানো গোছানো, আড্ডা দেওয়ার জন্য পার্শ্বকক্ষ থাকবে, সেটি সুন্দর করা, ভৃত্য থাকবে। অর্থাৎ খুবই বিলাসীপূর্ণ জীবনের সে স্বপ্ন দেখছে। 3 দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোল টেবিলে তার স্বামীর বিপরীত দিকে সে যখন সান্ধ্যভোজে বসে, ওটা তো সে কল্পনা করে, কিন্তু বাস্তবতা কীরকম? 3 দিন ধরে ব্যবহার হচ্ছে, টেবিল ক্লথ পরিবর্তন হচ্ছে না। এটা নিম্নবিত্ত সমাজে এটা একটা সাধারণ বিষয়। তো স্বামীর বিপরীতে যখন সে সন্ধ্যাভোজে বসে, নাস্তা করে, খুশির আমেজে তার স্বামী বড় সরু আর পাত্রটির ঢাকনা তুলতে বলে কি, ও কি ভালো মানুষ, এর চেয়ে ভালো কিছু আমি চাই না। এই যে তার স্বামী তার সাথে যখন সন্ধ্যাবেলা চা খেতে বসে, নাস্তা করতে বসে, তখন তার কি মনে হয়, এর চেয়ে ভালো কিছু আমি চাই না। এই যে তার স্বামী কিন্তু এই জীবনে সন্তুষ্ট, সুখী। শিক্ষার্থী বন্ধুরা, আসলে আত্মসন্তুষ্টি একটা বড় ব্যাপার। যে আমরা যেভাবে আছি সেটা নিয়ে যদি বলি যে আমরা ভালো আছি, তাহলে কিন্তু কিছুটা ভালো থাকা যায়। বলা হয়েছে, যদি ভালো থাকতে চাও সবসময় কোন দিকে তাকাতে হবে? তোমার যে অবস্থানগত দিকে যারা নিচে রয়েছে তাদের দিকে তাকাতে হবে, তাহলে তুমি ভালো থাকতে পারবে। কিন্তু গল্পের নায়িকা কোন দিকে তাকাচ্ছে? ওপর দিকে তাকাচ্ছে, যেটি তার চেয়ে অনেক অনেক উচ্চ অবস্থান করে, তাদের দিকে তাকাচ্ছে। সে কারণে কিন্তু সে জীবনে সুখী হতে পারছে না। তার স্বামী যখন এই সান্ধ্যভোজে বসে ওটাতেই ভাবছে অনেক ভালো আছে, তার বিপরীত চিত্র আমরা দেখি মাতিলদা কী ভাবে। সে ভাবে আড়ম্বরপূর্ণ সান্ধ্যভোজের কথা, উজ্জ্বল রূপ্য পাত্রাদি মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখির চিত্র শোভিত কারুকার্যপূর্ণ পর্দা দিয়ে ঢাকা থাকবে সেই ঘরের দেয়াল। সে ভাবে অপরূপ পাত্রে পরিবেশিত হবে অপূর্ব সব খাদ্য, গোলাপি রঙের রোহিত মাছের টুকরা অথবা মুরগির পাখনা, এগুলো সে খেতে খেতে রোমান্টিক গল্প শুনবে। সাংঘাতিক কল্পনা করছে শিক্ষার্থী বন্ধুরা। স্বামী যখন সেই 3 দিন ধরে ব্যবহৃত নোংরা ক্লথের পাশে বসেই কি করছে, স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ভালো আছে বলে আলহামদুলিল্লাহ বলছি। এটা আমি আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি। তো সেই জায়গায় তার স্ত্রী ভাবছে কি, যে চমৎকার আড়ম্বরপূর্ণ রুম থাকবে, ঘর থাকবে, যেখানে তারা খাবে, দামি বাসনপত্র থাকবে, পরিবেশটা সুন্দর থাকবে, সে মাছ মাংস এগুলো যখন খাবে, আর তার সাথে সঙ্গিনীর সাথে কি করবে, রোমান্টিক গল্প কাহিনী শুনবে। তার কাছে ফ্রক বা জড়োয়া গহনা নেই বলতে কিছু নেই। এটি প্রশ্ন হতে পারে, নেই বলতে কিছু নেই। আসলে তার তো দামি দামি জিনিসপত্র বলতে ভালো জামা গহনা কিছুই নেই বলতে আসলে কিছু নেই বলতে তেমন কিছুই তার নেই, যেহেতু সে দরিদ্র বাবার সন্তান, তার স্বামীও দরিদ্র। তার কনভেন্টের সহপাঠিনী এক ধনী বান্ধবী ছিল, তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগতো না। বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাজ্যের সমস্ত দিন ধরে সে কাঁদত। এখানেও কিন্তু প্রশ্ন আছে আরও। এই যে তার যে কনভেন্টের যে বান্ধবী, মিশনারি স্কুলের তার যে একজন বান্ধবী ছিল, তার সাথে দেখা করতে তার ভালো লাগতো না। কেন বান্ধবীর সাথে দেখা করতে ভালো লাগতো না? কারণ সেই বান্ধবী কী ছিল, ধনী ছিল। তার সেই বিলাসী জীবনযাপন দেখে তার খারাপ লাগতো। সেই বান্ধবীর সাথে দেখা হলে কী হতো, বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাজ্যের সমস্ত দিন ধরে সে কাঁদত। অর্থাৎ এই যে অন্যের যে বিলাসী জীবন, অন্যের যে জিনিসপত্র, ব্যবহৃত জিনিসপত্র, বিলাসী জিনিসপত্র, এগুলো যখন সে দেখতো, এতে দারুণ ঈর্ষান্বিত বোধ করতো সে, এবং সেই কারণে সারাদিন তার মন খারাপ থাকতো, সে কাঁদতো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসলে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি এই নারী চরিত্রে, কোনোটিই কিন্তু ইতিবাচক বৈশিষ্ট্য নয়। আমরা আসলে এই বৈশিষ্ট্যগুলো ধারণ করব না, এই বৈশিষ্ট্যগুলোর কারণে তার জীবনে কি করুণ পরিণতি হয়েছিল সেই শিক্ষা নেব এই পাঠ থেকে। এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে বেশ উল্লসিত হয়ে তার স্বামী ঘরে ফিরল। একদিন সন্ধ্যাবেলা তার স্বামী ঘরে ফিরল, হাতে কিছু একটি খাম ছিল। তোমার জন্য একটি জিনিস এনেছি। কে বলল? তার স্বামী বলেছে, লুইসেল স্বামীর নাম, সে বলেছে স্ত্রীর জন্য একটি জিনিস নিয়ে এসেছে। জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ র্যাম্পন্ন আগামী 18ই জানুয়ারি সন্ধ্যায় তাহাদের নিজ বাসগৃহে মসিয়ে ও মাদাম লুইসেলের উপস্থিতি
কামনা করেন। সেই কার্ডে কী লেখা ছিল? জনশিক্ষামন্ত্রী ও মাদাম জর্জ রেমপন্নু তাদেরকে 18 জানুয়ারি সন্ধ্যায় দাওয়াত দিয়েছেন নিজের বাসায়। এই যে বলা হচ্ছে মসিয়ে, পুরুষদেরকে ওই সমাজে সম্মান করে মসিয়ে বলা, আমাদের যেরকম জনাব বলা হয় সেই রকম, আর মহিলাদেরকে বলা হয় মাদাম। তো তার স্বামীর নামের সাথেই মিলিয়ে তাকে সম্বোধন করা হয়েছে মাদাম লুইসেল। তার বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে। স্বামী ভীষণ খুশি, কারণ সে সামান্য কেরানি, এই শিক্ষামন্ত্রীর বাড়িতে তার দাওয়াত পাওয়ার কথা নয়। বেছে বেছে 2-1 জন এরকম কর্মচারীকে দাওয়াত দেওয়া হয়েছে, তার মধ্যে সে একজন। সে খুব খুশি, তার স্ত্রী নিশ্চয়ই খুশি হবে এরকম জায়গায় যাওয়ার সুযোগ পেয়ে। কিন্তু তার স্ত্রী খুশি হয়নি, তার মন খারাপ হয়েছে। সে বলছে, এটি দিয়ে আমি কী করব? আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে। কে বলল? কাকে বলল? তার স্বামী বলেছে, লুইসেল বলেছে মাতিলদাকে উদ্দেশ্য করে। অর্থাৎ কার্ড পেয়ে এইরকম যেখানে উচ্চপদস্থ লোকজন থাকবেন সেখানে যাওয়ার সুযোগ পেয়ে হয়তো তার স্ত্রী খুশি হবে, এটি সে ভেবেছিল। সেই সাথে সে অনেকদিন কোথাও যায় না, এটিও একটি বিষয়। হঠাৎ করে সে কি দেখল? স্ত্রীকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল। হঠাৎ করে তার স্ত্রী এমনভাবে কান্না শুরু করেছে, দেখে সে কী হয়ে যায়? হতভম্ব হয়ে যায়। কান্নার কি হয়েছে? সে একটি দাওয়াত কার্ড নিয়ে এসছে, এক জায়গায় যাবে, আনন্দের খবর এটি, কিন্তু তার স্ত্রী কাঁদছে। তার চোখের পাশ থেকে বড় বড় দুফোঁটা অশ্রু তার গালের ওপর গড়িয়ে পড়ছে। সে কি করবে ভেবে পায় না। সে প্রশ্ন করে, কি হয়েছে? তখন সে কী উত্তর দেয়? তোমার যে কোনো সহকর্মীর স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে, কার্ডখানা নিয়ে তাকে দাও। নিশ্চয়ই তোমরা এবারে মন খারাপের কারণ বুঝতে পারছো। তার ভালো কোনো পোশাক নেই। সে কী পরে এইরকম একজন শিক্ষামন্ত্রীর বাড়িতে সে যাবে? সেই কারণে তার মন খারাপ, এবং স্বামীকে বলছে, তোমার কোনো সহকর্মীর স্ত্রীর পোশাক যদি ভালো পোশাক থাকে তাকে এটি দিয়ে দাও, সেই যাক, আমার যাওয়ার প্রয়োজন নেই। সে মনে মনে দুঃখ পায়। কে দুঃখ পায়? তার স্বামী মনে মনে প্রচণ্ড দুঃখ পায় যে আসলে যাওয়ার সুযোগ হয়নি। এরকম একটি জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছে, স্ত্রীকে নিয়ে সে যাবে, ভালো লাগার একটি মুহূর্ত। সেই ভালো লাগাটুকু তার স্ত্রী বুঝতে পারে না। অর্থাৎ খুবই স্বার্থপর একজন নারীর চরিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, যে নিজের ভালো ছাড়া আসলে আর কিছু দেখতেই পারে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সে যেতে রাজি হয়নি, তো আমরা পরবর্তী পাঠে আসলে দেখব যে আসলে তারা সেই দাওয়াত কার্ডে দাওয়াত পেয়ে যে শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়েছিল কিনা, এটি আমরা পরবর্তী পাঠে জানব। তো আমরা এর মধ্যেই আমাদের আজকের পাঠ শেষ করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।